অ্যাট লাস্ট মেয়েটার চোখ বেঁধে দেওয়া হয়, মুখ বেঁধে দেওয়া হয়। মেয়েটা দেখে মেয়েটা পুরো নেকেড, মেয়েটার শরীরে একটা জামা সুতো নেই, তক্তার ওপরে নিউড নেকেড মেয়েটা হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে, একটা ডিম লাইট জ্বলছে। সিরিয়াসলি এই লেভেলের নেওয়া যায় না এটা। কনসেনচুয়াল হতো না। গার্লফ্রেন্ডকে বসিয়ে রেখে তার সামনে বাকি মেয়েদের সাথে সম্পর্ক করতে হতো, আর সেটা মেয়েটাকে দেখতে হতো। কি বলছো? একদম। এই অত্যাচারগুলো করছো, আমি ব্লিড করছি, মানে শি ওয়াজ ব্লিডিং। আমি একজন মেয়ে হয়ে বলতে পারি তার মনের অবস্থা কি হতে পারে। The Dark Insiders, Secrets, Symbols, Shadows. হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য ডার্ক ইনসাইডার। আজকের ডার্ক ইনসাইডারে আমার সাথে যে গেস্ট রয়েছে, ও এমন একটা কেস আপনাদের সাথে শেয়ার করবে যেটা যে কোনো ভয়ঙ্কর হরর কেসের থেকে কোনো অংশে কম নয়। অনেক সময় আমাদের এই সমাজে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো বলা যায় যে কোনো রকম স্পিরিট পজেস করেও হয়তো এতটা ভয়ঙ্কর কিছু কারোর সাথে ঘটে না। বেশি কথা আমি বলবো না, চলে যাচ্ছি সোজাসুজি আজকের গেস্ট শেলিনা মিত্রর দিকে। শেলিনা, কেমন আছো বলো? দিদি, বলতে তো চাই ভালো আছি, বাট এই যে আমাদের আশেপাশে এখন যা পরিস্থিতি, একজন 11 বছর বাচ্চা মেয়ের তার ধর্ষণ বারুইপুরে কিছুদিন আগে আমরা শুনেছি। তারপরে আমি যে খবরটা পেলাম যে রাজস্থানে একটা 13 বছরের মেয়েকে গণধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। আরজি করের রেশটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তারপরেও আমরা সামহাও নিজেদেরকে ম্যানেজ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আশেপাশে যে সিচুয়েশন হয়ে যাচ্ছে আমাদের, এতে সত্যি ভালো আছি বলতেও খুব খারাপ লাগছে। এক্স্যাক্টলি, বলা যায় না মন থেকে ভালো আছি। বিশেষ করে আমাদের মেয়েদের এটা বলতে কোথাও গিয়ে আটকে যায় যে আমরা ভালো আছি, আমরা সুরক্ষিত আছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তোমার অকাল্ট ক্যারিয়ারের শুরুর কয়েক মাসের মধ্যেই তুমি একটা কেস পেয়েছিলে। এরকমই তুমি আজকে যে ঘটনাগুলোর কথা বললে, ঠিক এইরকমই ঘটনার একটা কেস, যেটা আগেও তুমি আমার সাথে ডিসকাস করেছো। এবং যখন তোমার সাথে পডকাস্ট করব, তুমি আমাকে বললে দিদি এই কেসটাই আমি শেয়ার করতে চাই। তুমি সরাসরি দর্শকদের বলো কি ঘটেছিল, তোমার এই কেসটা কি কেস ছিল, কি ঘটেছিল, কি ঘটনা ছিল? রাইট, আমি এই কেসটা আমার কাছে আসে ডিসেম্বরের প্রথম দিকে। কোন বছর? 2025, লাস্ট ইয়ার ডিসেম্বরের প্রথম দিকে আমার কাছে কেসটি আসে। তো একজন ভদ্রলোক আমার সাথে কন্ট্যাক্ট করে বলে ওনার মেয়ের জন্যে খুব দরকার। তো আমি তখন জানতে চাই যে কী ব্যাপার। তো উনি আমাকে থ্রু সোশ্যাল মিডিয়া কানেক্ট করার পর আমাকে বললেন যে আমার মেয়ে ভালো নেই। কোথা থেকে কন্ট্যাক্ট করেছিলেন? করেছিলেন উনি বীরভূম সাইড থেকে উনি কন্ট্যাক্ট করেছিলেন। তো উনি আমাকে ফোন করে বললেন, দিদি আমার মেয়ে ভালো নেই। আমি বললাম ভালো নেই বলতে আপনি কি বলতে চাইছেন, একটু খুলে বলুন। বললো দিদি আমার মেয়ের সাথে একটি ছেলের সম্পর্ক ছিল 3 বছর, 3.5 বছর। ওনার মেয়ে ফাইনাল ইয়ার দেবে, সেই বছরের লাস্ট ইয়ারই ফাইনাল ইয়ার দেওয়ার কথা ছিল। তো প্রায় 3.5 বছরের সম্পর্ক। ছেলেটি ভালো মতো বাড়িতে আসা যাওয়া, মেয়েটির বাড়িতে আসা যাওয়া করতো। মেয়েটির বাবা মার সাথে খুবই ঘনিষ্ঠভাবে মেলামেশা, দেখতে শুনতে খুবই ভালো চাকরি করে, ওকে, রেলে চাকরি করে টু বি প্রিসাইজ। হ্যাঁ, তো বাড়ি থেকে কোনো সেরকম মেয়েটির বাড়ি থেকে কোনো রকম অবজেকশনেবল কোনো কিছু হয়নি, যেহেতু একটা ভালো ফ্যামিলি থেকে আসছে। ছেলেটি বলেছে উনি আসছেন, ছেলেটি ছিল হচ্ছে নর্থ বেঙ্গল থেকে এখানে চাকরি করতে এসছে, এখানে ভাড়া বাড়িতে থাকে।
আর এখানে মেয়েটির সাথে আলাপ পরিচয় হয়, আলাপ পরিচয় হতে তারপরে ওদের মেলামেশা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সব কিছু। তো ছেলেটিকে বিয়ের জন্যে বলা হয় মেয়েটির বাড়ি থেকে, বারবার করে বলা হয় যে এবার তোমরা তাহলে অ্যাটলিস্ট এঙ্গেজমেন্টটা করে নাও। তো স্বাভাবিক, একদমই এটা তো খুব ন্যাচারাল যে এতদিন ধরে মেয়ে মেলামেশা করছে, মেয়ের বাড়ি থেকে চাইতেই পারে যে সে এঙ্গেজমেন্টটা করে নিক। কিন্তু ছেলেটা সামহাও ওই এঙ্গেজমেন্ট বা বিয়ে কোনো দিক দিয়েই যেতে চায় না, কাটিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ করছি, হ্যাঁ করব। ছেলেটি মেয়েটিকে বলে যে ছেলেটির বাবা নেই, মা আছে, মা নর্থ বেঙ্গলেই থাকে। ছেলেটি যেটা মেয়েটিকে বলে, মাকে নিয়ে আসার কথাও মেয়েটির ফ্যামিলি থেকে বারবার করে বলা হয়। তো এরকম কাটিয়ে দিয়ে চলে যাওয়ার একটা প্রবণতি হয়। আমি বললাম তাহলে সমস্যাটা কোথায়? তো তখন উনি বলছেন যে আমার মেয়ে খুব টর্চার্ড হয়েছে ছেলেটির কাছ থেকে। আচ্ছা, আমি বললাম কীভাবে? বললো সেক্সুয়ালি দিদি। মেয়েটির বাবাই আমাকে বললো সেক্সুয়ালি। আমি বললাম মানে একটু ডিটেলসে আপনি বলুন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো তখন বলল আমার মেয়েকে প্রথম দিকে তো সম্পর্ক খুব ভালো ছিল, জিনিস কিনে দেওয়া, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, যেরকম একটা নর্মাল কাপলের মধ্যে হয়। ছেলেটিও আমার বাড়ি আসছে, বসছে, খাচ্ছে দাচ্ছে, সব ঠিক আছে। 2 বছর পর থেকে ছেলেটির বিহেভিয়ারে চেঞ্জেস মেয়েটি দেখতে শুরু করলো। মেয়েটার বাড়িতে আসা ছেলেটা কমিয়ে দিল। আচ্ছা, মেয়েটাকে নিয়ে যেত বাইরে, মেয়েটা ছেলেটার ফ্ল্যাটে যেত, তারা ফিজিক্যালি ইনভলভড হতো, ইন্টিমেট হতো। কিন্তু যে ফিজিক্যাল ইনভলভমেন্ট, যে ইন্টিমেট যখন মোমেন্টসগুলো থাকতো, ছেলেটা অত্যন্ত হিংস্র হয়ে যেত। এরকম মেয়েটিকে ধরে মারতো, কনসেনশুয়াল হতো না, কনসেনশুয়াল হতো না। মেয়েটা হয়তো চাইছে না সেই সময়, মেয়েটা হয়তো ইমোশনাল একটা চাইছে ছেলেটা ইমোশনালি তার পাশে থাকুক, কিন্তু ছেলেটি চাইছে আমি তোমার সাথে খালি সেক্সই করব। তারপরে এনাল করা, অত্যন্ত টর্চার্ড, মেয়েটা কখনোই চাইতো না করতে। তারপরে যেটা শুরু হলো, মেয়েটা দেখতে থাকলো ছেলেটা ডিফারেন্ট নারী সঙ্গ করতে লাগলো। ওকে, আর শুধু সেইটা নয়, ছেলেটির বাড়িতে মেয়েটিকে নিয়ে যেত, তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেত, তার সাথে আরও 2-3টে মেয়েকে নিয়ে আসতো। গার্লফ্রেন্ডকে বসিয়ে রেখে তাদের সামনে, মানে তার সামনে বাকি মেয়েদের সাথে সম্পর্ক করতে হতো, আর সেটা মেয়েটাকে দেখতে হতো। কি বলছো? একদম আমার রিয়াকশনটাও এক্স্যাক্টলি যে তোমার রিয়াকশনটা যেটা ছিল, জাস্ট ভাবা যায় না। না সত্যি ভাবা যায় না। মেয়েটি অত্যন্ত মেন্টালি, ফিজিক্যালি ভেঙে যেতে লাগলো টোটালি। তুমি বুঝতেই পারছো, মেয়েটি অত্যন্ত ভালোবাসতো ছেলেটাকে। সেই জায়গা থেকে মেয়েটার সাথে যখন এই ব্যবহারগুলো করা শুরু করলো, মেয়েটা ভাঙতে আরম্ভ করলো ভেতর থেকে। তো লাস্ট যে দিনের ঘটনাটা হয়েছে, মেয়েটাকে অত্যন্ত মার মেরেছে, খুব মারধর করেছে while having sex। কিরকম মানে মারধর সেই সময় মুহূর্তে কি করতে? কামড়ে দেওয়া, থুতু ফেলে দেওয়া, চুলের মুঠি ধরে নাড়িয়ে দেওয়া, মানে এমন চুলের মুঠি ধরে নাড়ানো চুল উঠে এসেছে হাতে। টু মাচ ব্রুটাল। এক্স্যাক্টলি। মেয়েটা বাড়িতে কিচ্ছু জানায়নি, কারণ এটা জানানো যায় না। সত্যি একটা 22-23 বছরের মেয়েকে আমরাও এক্সপেক্ট করতে পারি না বাড়িতে এসে সে বলবে। তখন মেয়েটা সেই সময় ওই জায়গা থেকে বেরোনোর জন্যে সামহাউ কিচ্ছু বলেনি, কোনো রিয়াকশান দেয়নি ছেলেটাকে, কারণ মেয়েটার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কিন্তু ও এতটাই ভেতর থেকে ভেঙে গেছিলো, আর কিছুটা ভয়ও ছিল। ও ওখান থেকে বেরোনোর জন্য ছেলেটাকে কিচ্ছু বলেনি, বলছে আমার শরীরটা খুব খারাপ, দেখো তুমি তো আমার সাথে এই অত্যাচারগুলো করছো, আমি ব্লিড করছি, মানে শি ওয়াজ ব্লিডিং অল ওভার বডি, ভাজাইনাল ব্লিডিং হচ্ছে। তখন ও বলে আমাকে তুমি প্লিজ আমাকে বাড়ি দিয়ে এসো। তখন ছেলেটি বলে ঠিক আছে আমি তোমার বাড়ির সামনে ছেড়ে দেবো, তবে আমি তোমার বাড়িতে ঢুকবো না। তখন সেই সময় মেয়েটা বলে হ্যাঁ ঠিক আছে তুমি আমার বাড়ি অবধি ছেড়ে দাও।
তো ছেলেটি বাড়ি অবধি কোনো রকমে ছেড়ে দিয়েছে। মেয়েটা বাড়ি গিয়ে ছেলেটাকে সব জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, যেখান থেকে ছিল, ব্লক টক করে দিয়েছে। আর যত ফটোজ ভিডিওস ছিল সব ডিলিট করে দিয়েছে। আর ফোনে একটা মেসেজ করেছিল মেয়েটা যে আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি এই টর্চার সহ্য করতে পারছি না, আমি তোমার সাথে আর থাকতে চাই না। অপর দিক থেকে ছেলেটা ফোন করে অত্যন্ত খারাপ ভাষায় গালাগালি করে, রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়। লেট মি বি ভেরি ক্লিয়ার, মেরে দেবো মুখে মেয়েটাকে বলা হয়েছিল, তুমি বেরিয়ে দেখাও বাড়ি থেকে। এগুলো জাস্ট নেওয়া যায় না। ইয়েস, মেল ইগো হার্ট হলে এরকম কেস আমরা সবসময় দেখতে থাকি, মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে আমাদের, রাইট? এগুলো বলতেও লজ্জা করে, কিন্তু কিছু করার নেই। তো মেয়েটি ভয় পেয়ে যায়, কিছুদিন বাড়িতে থাকে। মেয়েটি ব্লক করে দেয় ছেলেটির নাম্বারটি ব্লক করে দেয় দিয়ে। কিন্তু মেয়েটার তো কলেজে যেতে হবে, সে মেয়েটি কলেজে যায়। অ্যাটলিস্ট এই ঘটনার 15-20 দিন পর মেয়েটি কলেজে যাওয়া শুরু করে। কলেজে যায়। এবার মেয়েটির কলেজ এমন একটা জায়গায় ছিল, ওর বাড়ি আর ওর কলেজের মধ্যে একটা স্টেশনের দূরত্বতে ছিল। তো মেয়েটি কী করতো, কলেজে বাই ট্রেনেও যেত কখনো কখনো, বা একটা ফিক্সড অটো ছিল, কখনো কখনো অটোতেও যাতায়াত করতো। তো সেই দিনকে মেয়েটি কলেজ থেকে বেরিয়ে যখন বাড়ি আসার সময় ও দেখেছে স্টেশনে ট্রেনের কোনো প্রবলেম ছিল, ট্রেন ছিল না বা সামথিং লাইক দ্যাট প্রবলেম ছিল। তো অটোওয়ালাটাকে, যে অটোওয়ালাটার সাথে ও বাড়ি ফেরে বা বাড়ি থেকে কলেজ যেত, সে অটোওয়ালাকে ফোন করেছে। নাম্বার থাকে না, আমরা চেনা অটোওয়ালার নাম্বার নিয়ে রাখি, ট্যাক্সি অটো নিয়ে রাখি। তো বলে, তুমি যাবে, তুমি আছো স্ট্যান্ডে, তাহলে আমাকে একটু বাড়ি ড্রপ করে দেবে, ট্রেন নেই। তো অটোটা বলে, হ্যাঁ নিশ্চয়ই করে দেবো দিদি, কেন করবো না, চলো। তো অটোওয়ালাটার সাথে ও যায়, কিন্তু যে রাস্তাটা দিয়ে ও বাড়ি ফেরে, অটোওয়ালা হঠাৎ করে সেই ইউজুয়াল রাস্তাটা না নিয়ে একটা হাইওয়ে জলা জঙ্গল রাস্তা দিয়ে নিয়ে যাওয়াটা শুরু করে অটোটাকে। তখন মেয়েটা বলে, কি তুমি এই রাস্তাটা কেন ধরছো? তখন ও অটোওয়ালা বলে, তুমি তো অনেকদিন পর এলে দিদি, ওই রাস্তাটাতে রেনোভেশনের কাজ চলছে, রাস্তা সারাই হচ্ছে। অ্যান্ড উইচ ইজ আ ট্রু ফ্যাক্ট, সত্যি ওই রাস্তাটা সারাই হচ্ছিল। তো অটোটা যাচ্ছিল, তো হঠাৎ করে অটোওয়ালাটা ব্রেক কষে অটোটা দাঁড়িয়ে যায়। তখন মেয়েটা বলে, যে কী প্রবলেম হয়েছে? বলো না, আমার মনে হয় টায়ারে কোনো প্রবলেম হয়েছে, আমি দেখছি, তুমি বসো আমি দেখছি। তো অটোওয়ালাটার টায়ারের প্রবলেম দেখছে। তো উইদিন 5 মিনিটস 4টে ছেলে, মুখে কাপড় পরা, ফেস দেখা যাচ্ছে না, এসে অটোতে ঢুকে পড়ে। তখন এই মেয়েটা চিৎকার চেঁচামেচি করে, এটা রিজার্ভড অটো, তুমি কি করে ভেতরে ঢুকে পড়ছো, তোমরা কে? অটোওয়ালাটাও প্রোটেস্ট করে যে এ কি, এটা রিজার্ভড অটো, আমি রিজার্ভে নিয়ে যাচ্ছি, আপনারা কারা? তখন ছেলেগুলো চাকু ছুরি বার করে মেয়েটাকে তো দেখায়, অটোওয়ালাকেও দেখায়, যে বেশি কথা নয়, একদম এখানেই শেষ করে দেবো, এখানে ফেলে দিলেও তোমায় কেউ দেখতে আসবে না, চুপচাপ অটো সারিয়ে অটো চালাও, আমরা যেখানে বলবো সেখানে নিয়ে যেতে হবে। তো মেয়েটা চেঁচামেচি করতে আরম্ভ করে, অত্যন্ত মানে পালাতে চেষ্টা করে, কিন্তু 4টে ছেলে, একটা মেয়ে, সে কী করতে পারে? তো অ্যাট লাস্ট মেয়েটার চোখ বেঁধে দেওয়া হয়, মুখ বেঁধে দেওয়া হয়। এই ঝটাপটিতে মারধরও করে মেয়েটাকে অটোর মধ্যে। তো মেয়েটা সামহাও ওখানে অজ্ঞান হয়ে পড়ে অটোর মধ্যে, ভয় পেয়ে গেছে, একদম ভয়তে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে যখন মেয়েটার জ্ঞান আসে, মেয়েটা দেখে মেয়েটা পুরো নেকেড, মেয়েটার শরীরে একটা জামা সুতো নেই। কি বলো? অ্যাবসলিউটলি। একটা খাটও বলবো না, ওটা তক্তাবোস হয় না, তক্তার ওপরে নিউড, নেকেড মেয়েটা হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে, একটা ডিম লাইট মতো, ছোট লাইট মতো জ্বলছে, সেখানে মেয়েটা পড়ে রয়েছে। আর সামনে ওই 4টে ছেলে বসেছিল। ওকে।
তো মেয়েটা যে চিৎকার করবে হুম, তার সেই অবস্থা নেই। মেয়েটা সামহাও আন্ডারস্টুড যে ওর সাথে কিছু খারাপ হয়েছে। একটা মেয়ে তো, সে তো বুঝতে পারেই। একদম। ওইভাবে জামা কাপড় ছাড়া শুয়ে রয়েছে। ও বলে আমাকে একটু জল দাও, হুম, ছেলেগুলোকে বলে। প্রথমে ছেলেগুলো দিতে চায় না হুম, জল। হুম, 4টা ছেলের মধ্যে একটি ছেলে বলে যে দে, নালে মরে যাবে। তো তখন একটু মুখে জল ওর দেয়, খেতে তো দেয়ই না। এর মধ্যে মেয়েটা অলমোস্ট ড্রাউজিনেসের মধ্যেই ছিল। হুম, তো অলমোস্ট বিকেল হয়ে গেছিলো, বিকজ অন্ধকার ছিল সাইডগুলো। কোনো ও যখন কলেজ থেকে ফিরছিল তখনই প্রায় বিকেল 4টে 4:30 বাজে। এটা তার পরের ঘটনা। তো সন্ধ্যা হয়ে গেছিল। এর মধ্যেই এই 4টে ছেলের মধ্যে একটি ছেলের কাছে একটা ফোন আসে। আচ্ছা, হ্যাঁ, ফোন আসার পর ছেলেটি ফোন ধরে। ফোনটি ধরে ছেলেটি বলে যে থ্যাংক ইউ ভাই, তোর গার্লফ্রেন্ডকে আমাদেরকে গিফট করলি, খুব মজা পেলাম। কি মানে সিরিয়াসলি এটা মানে এই লেভেলের নেওয়া যায় না, এটা এতটা বিভৎসতা জাস্ট নেওয়া যায় না। মানে আমি শুনে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মেয়ে ভালোবাসে একটা ছেলেকে, অনেক অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, তার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটা সেই মেয়েটাই ফিল করতে পারে যে কি ঘটছে, তার বিশ্বাস, তার ভালোবাসা, তার ভরসা কোন জায়গায় মুখোমুখি দাঁড়ায়। তারপর কি হলো? মেয়েটি সেটা শুনতে পায়। হুম, মেয়েটি বুঝতে পারে যে ওই 4টে ছেলের মধ্যে যে ছেলেটির কাছে ফোন এসেছিল, ওর বয়ফ্রেন্ড, সো কল্ড কোট আনকোট, তার বয়ফ্রেন্ড ওই ছেলেটিকে ফোন করেছে। আর এই পুরো প্ল্যানটাও ছিল ওর বয়ফ্রেন্ডেরই। রিজেকশন হ্যান্ডেল করা বা রিজেকশন হ্যান্ডেল করতে পারে এরকম খুব কম পুরুষ মানুষ আছে। ম্যাক্সিমাম পুরুষ মানুষ কিন্তু তুমি দেখবে রিজেকশনটা হ্যান্ডেল করতে মেল পারে ইগো না। হার্ট হয় না? মেল ইগো হার্ট হয়। তার জন্যই কিন্তু অ্যাসিড অ্যাটাক, রেপ, আরও কত কি। মেয়েটির মানে সেই সময় আমি জানি না মেয়েটির কি মনের অবস্থা। আমি একজন মেয়ে হয়ে বলতে পারি তার মনের অবস্থা কি হতে পারে। এক্স্যাক্টলি। শি হ্যাজ বিন রেপড বাই 4 আননোন মেন। তাকে রেপ করা হলো। কে রেপ করালো? না তার বয়ফ্রেন্ড, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। তো তুমি বুঝতে পারছো মেয়েটির অবস্থা কোন পর্যায়ে চলে চলে গেছিল। গিয়েছিল ওই মুহূর্তটা। অ্যাবসলিউটলি। একদম একদম। সেই রাত্রিটাও মেয়েটাকে সারা রাত্রি ধরেই ওরা ধর্ষণ করে। তার পরের দিনটাও, গোটা দিনটাও ওই একইভাবে চলে। বাট মেয়েটার মধ্যে আর কিছু ছিল না। মানে ও প্রোটেস্ট করবে, চিৎকার করবে, ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, সত্যি কথা বলতে। পরের দিনকে রাত্রিবেলা মেয়েটা যতদূর মনে আছে যে মেয়েটিকে জোর জবরদস্তি উঠিয়ে জামা কাপড় পরিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসা হয়। পরের দিন রাতের বেলা? হ্যাঁ, মানে আগের দিনকে ওকে কিডন্যাপ করা হয়, তারপরের দিন রাত্রিবেলা। ওকে। তো ওকে জোর জবরদস্তি জামা কাপড় কোনো রকমে পরিয়ে বাইরে নিয়ে আসে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে বলতে মিস করে গেছি এর মধ্যে, যে মেয়েটি যখন ওই 4টি ছেলে বসেছিল, মেয়েটি কিন্তু ওখানে অটোওয়ালা নিয়ে এসছে, অটোওয়ালার কিন্তু কোনো চিহ্ন সে দেখেনি। অটোওয়ালা কিন্তু ছিল না। ওকে। হুম? ওই 4টে ছেলের মধ্যে অটোওয়ালা না ছিল না না না, অ্যাবসলিউটলি ছিল না। হুম, তো মেয়েটিকে টানতে টানতে ঘর থেকে ওটা ঘর বলা যায় না, ওটা একদম ভাঙাচোরা ভাঙ্গার টাইপের একটা জায়গা থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে আসার পরে তারপরে ছেলে 4টে বলে যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা অবধি ছেড়ে দিবি, তারপরে তোরা মরবি মর, আমাদের জানার দরকার নেই। চুপচাপ অটো চালিয়ে যেখানে বলছি সেখানে নিয়ে যাও। তো ওই হাইওয়ে টাইপের জায়গা ছিল, বিকজ জায়গাটাও তুমি এখন বলতেই পারো আমাকে যে ওখানে কি কোনো লোক ছিল না? না, ছিল কোন না। জায়গার ঘটনা এটা? এটা বীরভূমের ঘটনা। হুম, বাট ওই দেখবে তুমি ওখানে না জলা জমি,
জায়গা। হাইওয়ের পাশ দিয়ে জলা জমি জায়গা, ফাঁকা জায়গায় থাকে, জঙ্গল Absolutely. একদম থাকে। অ্যাবসলিউটলি জঙ্গল। তো ওখানে লোক বিশেষ নেই, থাকে লোক না। বসতি নেই ওখানে। তো সেখান থেকে ওদেরকে যে কেউ রেস্কিউ করবে হয়নি, জিনিসটা সম্ভব ছিল না। তো অটোওয়ালা কি করে, একটা পয়েন্ট অফ জায়গায় এসে 4টে ছেলে নেমে যায় অটো থেকে। অটোওয়ালা যেহেতু মেয়েটার বাড়ি চিনতো, আর অটোওয়ালা জানতো যে ও ফেসে গেছে, তো ও মেয়েটার বাড়ি অবধি পৌঁছে দিয়েছে, দিয়ে ও সারেন্ডার করেছে আচ্ছা, ওর মেয়ের বাবা মার কাছে। ওকে। আর মেয়েটা তখন হেঁটে যাওয়ার পজিশনে তো ছিল না, একদমই ছিল না। সো ইন দ্য মোমেন্ট, এই যে 2 দিন মেয়েটি ছিল না, অটোওয়ালা ছিল না, অটোওয়ালার বাড়ি থেকে অটোওয়ালার ওয়াইফ যে ছিল সে পুলিশ স্টেশনে গেছে, বাট সামহাউ ওর কমপ্লেনটা অত সিরিয়াসভাবে নেওয়া হয়নি। মেয়েটার বাড়ি থেকেও মেয়েটার বাবা মা পুলিশ স্টেশনে গেছে। মেয়ে এতক্ষণ আসছে না। অ্যাবসলিউটলি। পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছে, বলেছে দেখুন আপনার মেয়ে হয়তো কোথাও ঘুরতে টুরতে চলে গেছে বন্ধু বান্ধবের সাথে। বলছে না, আমার মেয়ে তো এরকম না, গেলে আমার মেয়ে তো বলে যাবে। বলো ঠিক আছে আমরা দেখছি, বাট পুলিশও সেই অর্থে কিন্তু হেল্প করেনি প্যারেন্টসকে ইনিশিয়ালি। তো অটোওয়ালাকে অ্যারেস্ট করা হয়, বিকজ আর তো কেউ ছিল না সেই সময় ওখানে দাঁড়িয়ে। অটোওয়ালা সাক্ষী ছিল একমাত্র। হ্যাঁ, সাক্ষী ছিল, ওই নিয়ে এসেছিল। তো অটোওয়ালাকে অ্যারেস্ট করা হয়, মেয়েকে কোয়েশ্চেন করা হয়, পুলিশ এসে মেয়েকে কোয়েশ্চেন করেছিল, মেয়েটিকে। কিন্তু মেয়েটি সেই জায়গাতে ছিল না যে ও কিছু বলবে, স্টেট অফ মাইন্ডেই ছিল না। একদম এইরকম জঘন্যতম ঘটনা কোনো মেয়ের সাথে ঘটলে তার মাইন্ড নর্মাল থাকবে না, খুব স্বাভাবিক এটাই। তারপরে মেয়েটি বলার মধ্যে ওই বয়ফ্রেন্ড যে কানেকশনটা, ওটা খালি বলতে পেরেছিল যে ওর বয়ফ্রেন্ডের ফোন এসেছিল ওই 4টি ছেলের মধ্যে। আর সবথেকে প্যাথেটিক হচ্ছে যে ছেলেগুলোকে আইডেন্টিফাইও করা যায়নি। ছেলেগুলোকে আইডেন্টিফাই এই কারণে করা যায়নি, কারণ ছেলেগুলো যতবার অটোওয়ালার সামনে এসছে ওদের মুখ বাঁধা ছিল, মাস্ক পরা ছিল, তো ফেস জানতো না। আর মেয়েটার ওই কন্ডিশন ছিল না যে স্কেচ বানাবে ছেলেগুলোর কিরাম দেখতে, কে কোত্থেকে এসছে। পুলিশ খোঁজ করেছিল, অটোওয়ালা হেল্পও করেছিল পুলিশকে নিয়ে গিয়ে ওই ভাঙা বাড়িটাতে নিয়ে গিয়ে দেখানোর, বাট ওখানে কিছু মদের বোতল, খাওয়ার উচ্ছিষ্ট এইসবই পড়েছিল, বাট আর কিছু পাওয়া যায়নি ওখানে। সো এই করতে করতে পুলিশের কোয়েশ্চেনিং মেয়েটাকে আরও ভাঙতে আরম্ভ করলো। মেয়েটা অসংলগ্ন কথাবার্তা শুরু করে দিল। আচ্ছা, অসংলগ্ন বলতে মানে কথা বলতে পারতো না, হ্যাঁ না উল্টো পাল্টা কথাবার্তা, জিজ্ঞেস করলে উত্তর দিত না। তারপরে আস্তে আস্তে ওর কথা বন্ধ হতে থাকলো। কথাই বন্ধ হয়? অ্যাবসলিউটলি। ওর বাবা তখন বলল যে আমার কেস করে দরকার নেই। ছেলেটাকে, ওর বয়ফ্রেন্ডকে খোঁজার অনেক চেষ্টা করা হয়েছিল, বাট যে জায়গায় ও বলেছিল কাজ করে, রেলওয়েতে যে নামে ও কাজ করে, সেখানে গিয়ে যখন ওর বাবা খোঁজ নিতে যায় বা পুলিশ যায়, ওই নামের কোনো ব্যক্তি ওখানে ছিলই না। মানে আমি ঠিক বুঝলাম না, মানে খোঁজ নেয় মেয়েটির বাবা? হ্যাঁ। মানে কোথায় খোঁজ নিয়েছিল? ওর যেখানে বলেছিল ও চাকরি করে রেলের ওখানে খোঁজ অফিসে। হ্যাঁ, ওই নামের এই মানে কোনো ছেলেই নেই? না, এটা তো আরেকটা জঘন্যতম ওটা ক্রিমিনাল অফেন্স। এক্স্যাক্টলি। যে বাড়িটাতে ও রেন্টে ছিল, যে বাড়িটাতে ওকে নিয়ে রাখা হয়েছিল, সেখানে ও প্রপার ডকুমেন্টসও দেয়নি। মানে যে ডকুমেন্টসটা ছিল সেগুলো সব ফলস ডকুমেন্ট। মানে ছেলেটার নাম কি জানা নেই, ছেলেটাকে কেমন দেখতে জানতে পারেনি, কারণ মেয়েটি সব ফটো ডিলিট করে দিয়েছিল ফোন থেকে। আর কোনো ট্রেস ছিল না? না, ছিল না।
খালি এইটুকু জানতো ওর বাবা মা যে নর্থ বেঙ্গলে ছেলেটি থাকে। বা ছেলেটি যে আসল ওই নাম কিনা, পরিচয় ওইটা কিনা, আদৌ সেটাও নর্থ জানতো বেঙ্গলে না। থাকে কিনা কনফার্ম নয়। তারপর এই করতে করতে অলমোস্ট এটা ঘটেছে নভেম্বরের দিকটা, অক্টোবরের এন্ড নভেম্বরের প্রথম দিকটা। এই 1 মাস কোয়েশ্চেনিং করতে করতে মেয়েটা অলমোস্ট তার মুখের বুলি হারিয়ে ফেলে, কথাবার্তা সব বন্ধ হয়ে যায়। খুব স্বাভাবিক, মেন্টাল স্ট্রেস মারাত্মক রকমের। অ্যাবসলিউটলি, হুম, ও ট্রমাটাইজড হুম, লিটারালি। হুম, ওর বাবা তখন ডিসাইড করে যে এইটার আর কিছু হতে পারে না। আমার মেয়ে পুলিশের কোয়েশ্চেনিংয়ে, বাবা মা কোয়েশ্চেন করছে মেয়েকে, কোয়েশ্চেনিংয়েও জর্জরিত, ওর আর কিছু বলার মতো নেই এখানে। তো ওর বাবা তখন ডিসাইড করে যে আমি আর এই পুলিশ কেসের মধ্যে না গিয়ে আমি আমার মেয়েটাকে আগে বাঁচাই, হুম, আমি আমার আর- মেয়েটাকে বাঁচাই। হুম, তো আমার কাছে সেই সূত্রে আমাকে ফোন করে। আমি তখন বললাম, আমি পুরো ঘটনাটা শুনে বললাম, আপনি কি চাইছেন আমি কি করি? হুম, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু? ওকে, তো উনি বললেন যে আমার মেয়ে এই যা কন্ডিশনে আছে, হুম, আমি চাই ওই কন্ডিশন থেকে আপনি ওকে বার করুন। হুম, তো আমি বললাম যে ঠিক আছে, আপনার মেয়ের সাথে আমাকে তাহলে কথা বলতে হবে। একদমই। তো বলল যে দিদি, আমার মেয়ে এখন কথা বলার অবস্থায় নেই ওভার দ্য কল, আপনি বুঝতে পারবেন না ওর কোনো কথাবার্তা। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করছি, আমি আপনার বাড়ি ভিজিট করছি, আপনার মেয়ের সাথে তাহলে আমায় কথা বলতে হবে, উইদাউট টকিং আমি কিছু করতে পারবো না। তো বললো ঠিক আছে, আপনি আসুন তাহলে। হিলারের সব থেকে বড় কাজ হচ্ছে যে মানুষটাকে তুমি হিল করতে চাও হুম, সেই মানুষটাকে বোঝা। একদম সাইকোলজিটা বোঝা। অ্যাবসলিউটলি। আমার মনে হয় ইউ কান্ট বি আ গুড হিলার আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ আ নলেজ অফ সাইকোলজি। অফকোর্স, যে ক্লায়েন্টই হোক তোমার তো সাইকোলজি বুঝতে হবে, অ্যাবসলিউটলি, নাহলে তুমি তাকে হেল্প করতে পারবে না। অ্যাবসলিউটলি। তো আমি তার বাড়ি যাই। আমি ফার্স্টেই গিয়ে কিন্তু মেয়েটার সাথে কি হয়েছে সেটা কোয়েশ্চেন করি না, হুম, 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 একদমই না। হুম, কারণ আমি জানি যে মেয়েটা ট্রমাটাইজ। আমি চেয়েছি মেয়েটা নিজে থেকে আমাকে তার ট্রমাটা বলুক। হুম, ইউ হ্যাভ টু বি হিজ অর হার ফ্রেন্ড ফার্স্ট, হুম, অফকোর্স। বিং আ হিলার। তো আমি খুব নর্মাল ডিসকাশন করা শুরু করি। হুম, তো এটা একদিনের প্রসিডিওর না যে আমি একদিন গেলাম, একদিন কথা বললাম, একদিনেই সব কিছু ঠিক হয়ে গেল, আমি রেমেডিস দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেল না। এটা দীর্ঘ একটা লং প্রসেস। হুম, আমি অ্যাটলিস্ট ওর সাথে 7 থেকে 8টা সিটিং আমার হয়েছে ওর সাথে। বিশেষ করে এই মেয়েটির ক্ষেত্রে বলবো সাইকোলজিক্যালি মেয়েটা একেবারে ডাউন হয়ে গিয়েছিল। মানে ওর এইরকম যার সাথে হয় তার বাঁচার ইচ্ছেটাই চলে যায়। অ্যাবসলিউটলি। নিজেকেও একটা ঘরে যে বন্দি করে নিয়েছিল, বাইরের জগতের বীভৎসতাও দেখে নিয়েছিল। যে মানুষটাকেও সব থেকে বেশি ট্রাস্ট করেছিল, ভালোবেসেছিল, তার দিক থেকেও ধাক্কা খেলো, তার সমস্ত কিছু মিথ্যে জানলো, তার থেকে অত্যাচার সহ্য করলো। শুধু তাই না, সে যে রিভেঞ্জটা নিল রিজেকশনের জন্য, সেটা ভয়ঙ্কর, মর্মান্তিক। একদম মারাত্মক। আমরা ভাবি যে স্পিরিট পজেস করলেই সব থেকে বড় ঘটনা ঘটে, খুব নেগেটিভ কিছু লাইফে ঘটে, বাট তার থেকেও ভয়ঙ্কর যদি কিছু বলা যায় তো আজকে তোমার এই কেসটা। তারপরে কি হলো বলো? আমি ওর সাথে সিটিং দিতে থাকি। আমি নিজে থেকে ওকে ওর ক্ষতগুলোকে খুঁচিয়ে বার করার চেষ্টা করি না। হুম, আমি খুব নর্মাল কনভারসেশন ওর সাথে আমি করি। ওর ভালো লাগা, ওর খারাপ লাগা জানার চেষ্টা করি। উইথ টাইম, ইটস নট দ্যাট একদিনে হয়েছে, উইথ টাইম আমি ওর যখন ভালো লাগাগুলো জানতে চাইলাম, বিকজ প্রথম 2-3টে সিটিংও আমাকে কিছু বলেনি, কারণ ওর সেই ট্রাস্টটা ব্রেক হয়েছে।
ও আমাকেই বা ট্রাস্ট করবে কেন? এক্স্যাক্টলি। আমি তো একজন আননোন ওর কাছে। ও আমাকেও ভয় পাচ্ছিল, ট্রাস্ট করতে পারছিল না। তো আমাকে উইথ টাইম ও যখন আস্তে আস্তে ট্রাস্ট করা শুরু করলো, যখন দেখলো যে না আমি ওকে হেল্প করতে চাই, তখন ও আমার কাছে আস্তে আস্তে ব্রেকডাউন করা শুরু করলো, ওপেন আপ করা শুরু করলো। আমি ওর ভালো লাগা খারাপ লাগা জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, জানতে আরম্ভ করলাম। তখন আমি জানতে পারলাম মেয়েটির ভালো লাগে ড্রয়িং করতে, গান গাইতে। ওকে। তো আমাকে ড্রয়িংয়ের স্কেচের খাতা দেখায়। প্রফেশনালি ও আঁকতো খুব ভালো। তো আমি তখন বললাম যে তুমি এগুলো কেন আঁকো না এখন? বলছে দিদি আমার তো কিছু নেই, আমি কি করব, আমার ভাল লাগে না এইসবগুলো করতে। বললাম যে তুমি কোনোদিন, ও ফাংশন টাংশন করতো, ওকে। গানের প্রোগ্রাম করতো। আমি বললাম তুমি গানের প্রোগ্রাম করতে চাও না? বললো না, আমাকে 4টে লোক আমাকে দেখবে, আমার নিজেকে বড় নোংরা মনে হয়। আচ্ছা। ও যখন আমার সাথে কথাও বলতো, যখন ঘরেও থাকতো, একাও থাকতো মা বাবার সাথে, ওর মা বাবাও আমাকে এই কথাটা বলেছে। ইনফ্যাক্ট আমিও নিজে দেখেছি ওনা এরম করতে থাকতো সারাক্ষণ। আমি একদিনকে ওকে জিজ্ঞেস করি যে তুমি এটা কি, মানে এটা কেন করছো? তো তখন আমাকে বলে দিদি আমি তো নোংরা হয়ে গেছি। মানে ওর মাইন্ডটা কতটা এফেক্টেড হয়েছিল? অ্যাবসলিউটলি। বলে দিদি আমি তো নোংরা হয়ে গেছি, আমি পরিষ্কার করছি নিজেকে। আমি বললাম তুমি নোংরা হয়ে গেছো? যে মানুষগুলো তোমার সাথেই নোংরা কাজগুলো করলো তারা নোংরা, তুমি নোংরা নও। ইউ হ্যাভ আ পিওর সোল। আর সোলের থেকে বড়, অ্যাজ আ হিলার বলো, অ্যাজ আ স্পিরিচুয়াল গাইড বলো, সোলের থেকে বড় আমরা কাউকে রাখি না। এটা তুমিও জানো ভালো করে। আমি মেয়েটাকে বোঝাই যে সোলের থেকে বড় আর কিছু হয় না। ইউ হ্যাভ টু মুভ অন ইন লাইফ। তোমাকে মুভ অন করতে হবে লাইফে। তুমি এইভাবে হেরে যেতে পারো না। তারপরে ও ও ও যখন সবটা নিজে মুখে বলা শুরু করে, আঁকা দেখাতে শুরু করে, আমি যখন দেখি আমি বলি তুমি তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই করো। তোমার এখন বেরোতে ভাল লাগছে না বাড়ি থেকে, বেরিও না। তোমার গান শুনতে ভাল লাগে, তোমার ছবি আঁকতে ভাল লাগে, তুমি আঁকো, চেষ্টা করো, তুমি পারবে। তারপরে মেয়েটির বাবা আমাকে বলে যে তাহলে আমি কি করব, মানে কি করলে আমার মেয়ে ঠিক হবে। তো আমাদের কিছু রেমেডিজ হয়। তো আমাদের একটা রিচুয়াল হয়। আচ্ছা। হ্যাঁ, ডার্ক ডিভাইন ফেমিনাইন সেক্সুয়াল এনার্জি ম্যানিফেস্টেশন স্পেল। ইয়েস। তোমার থেকেই জানা, তোমার থেকেই শেখা। তো আমি ওই ম্যানিফেস্টেশন স্পেল ওকে করাই। এখানে কিছু, এটা প্রচণ্ড গুপ্ত একটা বিদ্যা, যেটা আমি পুরো ডিসক্লোজ করতে এখানে পারবো না ডেফিনেটলি। বাট আমি এইটুকু বলতে পারি যে ডার্ক ডিভাইন ফেমিনাইন সেক্সুয়াল এনার্জি ম্যানিফেস্টেশন স্পেল যেটা হয় সেটা বেসিক্যালি, দেখো আমরা যখনই কথাটা বলি না, একটা ট্যাবুর মতো, যে ফিজিক্যাল রিলেশনশিপ, প্লেজার, বাট এর থেকেও বড় একটা সেক্সুয়াল কথা বা সেক্স কথাটার অর্থ কিন্তু এর থেকেও আমাদের কাছে, যারা আমরা স্পিরিচুয়াল পাতে রয়েছি, যারা আমরা হিলার, আমরা যারা উইচক্রাফট করি, আমরা যারা উইচ, তো আমাদের কাছে সেক্স মানে হচ্ছে বডির ঊর্জা। একদম। বডি যত হাই থাকবে, ঊর্জা যত হাই থাকবে, বডি টেম্পারেচার যত হাই থাকবে আমাদের, তত কিন্তু আমাদের সোলের পাওয়ার তত বাড়বে। আমাদের কনফিডেন্স কিন্তু সোল থেকে আসে। এক্স্যাক্টলি। সোল পাওয়ার যত বেশি থাকবে, কনফিডেন্স তত কারুর বাড়বে, ইনার স্ট্রেংথ বাড়বে। অ্যাবসলিউটলি। এই ক্ষেত্রে আমি এই কারণে এই রিচুয়ালটা আমাকে করতে হয়েছে, কারণ মেয়েটির বাঁচার ইচ্ছে চলে গেছিল, মেয়েটির কনফিডেন্স একদম ব্রেক হয়ে গেছিল। মেয়েটির কাছে কোনো জায়গা থেকে মেয়েটি পাচ্ছিল না নিজেকে বার করে আনতে, রিডিসকভার করতে পারছিল না মেয়েটা। সো এই ক্ষেত্রে আমাকে এই পার্টিকুলার ম্যানিফেস্টেশনটা করাতে হয়েছে।
এবার এই ম্যানিফেস্টেশনটা কিন্তু যে কেউ করতে পারবে না। এই ম্যানিফেস্টেশনটা কিন্তু আমরা উইচরা ইন আ প্রপার প্রসিডিওর করে থাকি। সবাই কিন্তু এই জিনিসটা করতে পারে না। এটার জন্যে প্রপার স্পেল হয়, প্রপার চ্যান্টিং হয়, প্রপার মেডিটেশন করে আমাদেরকে করতে হয়। আচ্ছা, মেয়েটিকে আরও যে রেমেডি আমরা দিই তার মধ্যে একটা হচ্ছে রেন ওয়াটার। কারণ রেন ওয়াটার আমরা কালেক্ট করি বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার। যদি তুমি সেইভাবে দেখো, দ্য মোস্ট পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, আমরা সেটা ইউজ করি উইথ ইন্টেনশন অ্যান্ড সেটাকে এনার্জাইজ করা হয়, মেয়েটিকে দেওয়া হয় চানের জলের সাথে ইউজ করার জন্য ওকে, এভরিডে। প্লাস অ্যামিউলেটস তো দেওয়াই হয় ওকে। করে আস্তে আস্তে মেয়েটিকে আমরা সুস্থ করে তুলি। এখন শি ইজ পারফেক্টলি ফাইন, গট ব্যাক অল হার কনফিডেন্স। বিকজ যখন আমরা এই পার্টিকুলার ম্যানিফেস্টেশনটা করাই, এই ম্যানিফেস্টেশনটা কিন্তু যে কোনো রকম সমস্যা, রিলেশনশিপে প্রবলেম যখন হয় করাই, আমরা ফাইন্যান্সের প্রবলেম করাই, বিজনেসে কারো লস হচ্ছে পাচ্ছে না করাই, কেন? এগুলো সব কিন্তু নেগেটিভিটি। ইয়েস, এই নেগেটিভিটি ব্লকেজটা কাটানোর জন্য, নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটি আনার জন্যে আমরা এই পার্টিকুলার ম্যানিফেস্টেশনটা কিন্তু করিয়ে থাকি। ওকে, তো এই ম্যানিফেস্টেশনটা করার পর আস্তে আস্তে উইথ টাইম শি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও, লিডিং আ নর্মাল লাইফ। এখনও ফাইনাল ইয়ারের জন্য, যেহেতু লাস্ট ইয়ারও পরীক্ষা দিতে পারেনি, এখনও ফাইনাল ইয়ারের জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। খুব ভালো আছে, আমার সাথে রেগুলার টাচে রয়েছে। খুব ভালো। ও নিজের কনফিডেন্স ফিরে পেয়েছে অ্যান্ড খুব তাড়াতাড়ি ও বাইরেও চলে যাবে ফর হায়ার স্টাডিজ। তো এইটা আমার একটা কেস যেটা আমি খুব তাড়াতাড়ি লাইফে পেয়েছি। এই স্পিরিচুয়াল পাতে আসার পরেই আমি এই কেসটা পেয়েছি। ভীষণ মর্মান্তিক, বাট অ্যাট দ্য এন্ড হোয়াট উই ওয়ান্ট অ্যাজ আ হিলার, যে আমি যাতে অপর মানুষটাকে হিল করতে পারি। এক্স্যাক্টলি। একটা মানুষকে নর্মাল পাথে নিয়ে আসা, যে মানুষটা হয়তো নর্মাল পাথ থেকে হারিয়ে গেছে, সেই ফ্লোতে নিয়ে আসাই একজন হিলারের কাজ। খুব ভালো লাগলো। আমি বলবো তুমি এনাফ লাকি কি তুমি অকাল্ট পাথে আসার খুব তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যেই তুমি যে একটা কেস সলভ করতে পেরেছো। এটা সবাই এইভাবে পারে না। আমাকে একটা জিনিস বলো সেলিনা, আমাদের ইন্ডিয়াতে অনেক রকমের অকাল্ট রয়েছে, অ্যাস্ট্রোলজি আছে, তন্ত্রা আছে। সেক্ষেত্রে তুমি উইচক্রাফটকে কেন চুজ করলে? আচ্ছা, এটা বলতে গেলে আমাকে একটু আমার পাস্টে যেতে হবে। আচ্ছা, আমি একজন ইংলিশ অনার্সের স্টুডেন্ট। তো আমার বই সাহিত্য পড়তে খুব ভাল লাগে। সো যখন আমি পড়াশোনা করছিলাম সেই সময় আমি এরকম অনেক ইউরোপিয়ান পড়াশোনার মধ্যে দিয়ে গেছি। সেখানে আমি দেখেছি উইচ হান্ট যখন হয়েছিল হুম 16th সেঞ্চুরিতে। একদম। তো যখন আমি দেখলাম যে উইচ হান্টের ব্যাপারে আমি পড়েছি, তো দ্যাট অ্যাকচুয়ালি গেভ মি দ্যাট ইন্টারেস্ট। আমি ইন্টারেস্ট পেয়েছিলাম। কেন পেয়েছিলাম? বিকজ আই ওয়াজ ভেরি অ্যাংরি যখন আমি পড়ছিলাম যে মহিলাদের উইচ বলে দাগিয়ে দেওয়া হয়েছে জাস্ট বিকজ দে আর স্ট্রং অ্যান্ড ওপিনিয়নেটেড। এক্স্যাক্টলি। Just because you are strong and opinionated, you are not kneeling down to patriarchy. তাই জন্যে তোমাকে উইচ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে যখন আরও পড়াশোনা করতে লাগলাম, আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আই এম হিয়ার টুডে। এই যে উইচক্রাফটে জয়েন করেছো, কতদিন হলো তুমি এই পাথে আছো? আমার 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ। তুমি আমাকে একটা জিনিস বলো, 1.5 বছর আগের তুমি আর আজকের তুমি কতটা পরিবর্তন এসেছে তোমার জীবনে? মানে টোটালি আই হ্যাভ চেঞ্জড মাই সেলফ, মাই ওয়ে অফ লিভিং লাইফ। আমি যেভাবে থাকতাম, যেভাবে লাইফকে পারসিভ করতাম, এখন সেটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে।
পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে। আই এম মাচ মোর ক্লোজার টু মাই ডেইটি অ্যান্ড আই এম মাচ মোর ক্লোজার টু স্পিরিচুয়াল গাইডেন্স। মাই ইনটিউশনস আর মাচ মোর স্ট্রঙ্গার। আমি ইনটিউটিভ ছিলাম, বাট এখন সেটা উইথ টাইম অনেক বেশি অনেক বেড়েছে। বেশি, একদম একদম একদম। আজকের ইয়ং জেনারেশনকে, বিশেষ করে যারা মেয়েরা রয়েছে, তাদেরকে তুমি বলবে যে তারা স্পিরিচুয়াল পাথকে তাদের লাইফের কেরিয়ার হিসেবে বলো বা তাদের লাইফের একটা পার্ট হিসেবে বলো, উইচক্রাফটকে চুজ করতে গিয়ে অ্যাডভাইস করবে? অ্যাবসলিউটলি ইয়েস। আই উড সাজেস্ট যে এর থেকে ভালো পাথ আর নেই। ইট উইল চেঞ্জ ইউর লাইফ। It will just change your life. You sit around with women, strong women, and you discuss your life. You get more closer to nature. কারণ আমরা উইচরা সবাই জানি যে আমরা প্রচণ্ড নেচারের সাথে প্রচণ্ড ক্লোজ। সো আমাদের উইচের একটা আলাদা জগৎ হয়। অ্যান্ড আই টোটালি ওয়ান্ট দ্য নিউ কামার্স যারা আসছে, যে ইয়াং জেনারেশন, আমাদের পরের যে জেনারেশন আছে, আই অ্যাবসলিউটলি ওয়ান্ট অল দ্য উইমেন টু গ্রো স্ট্রঙ্গার। পেট্রিয়ার্কি থেকে বেরিয়ে এসে জয়েন করুক স্পিরিচুয়াল পাথে, বি ওপিনিয়নেটেড, বি স্ট্রং, অ্যান্ড লিভ ইউর লাইফ অন ইউর ওন টার্মস। উইচ মানে তুমি কি বোঝো? দেখো, উইচ মানে আমাদের বাংলা ভাষায় একটা খুব কথা আছে যেটা আমার ভীষণ গায়ে লাগে, হচ্ছে ডাইনি। ভীষণ গায়ে লাগে আমার। Witches, ঠাকুমার ঝুলির কথা। absolutely, witches are not ডাইনি. Let me tell you. Which are the strongest women who can do anything beyond any limitation. কোনো লিমিটেশন নেই। They are magical, they are beautiful, they are powerful. They can do whatever they want. Pure magic. Yes. And you know what? You do things become magical when you believe in it. Of course. ভীষণ Absolutely দরকার। প্রয়োজন। আর যখন তোমার ফেথ থাকবে তখনই তুমি এগোতে পারবে। আদারওয়াইজ যদি তোমার ফেথ না থাকে তো তুমি এগোতে পারবে না সেই পথে। সেটা যে কাজই তুমি করো, ফেথ অবশ্যই প্রয়োজন। তুমি যে আমাকে জিজ্ঞেস করলে উইচ মানেটা কি, আমি তোমাকে উইচের একটা ফুল ফর্ম বলবো, তাহলে কিন্তু জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। উইচ, WITCH, which is equal to whatever I try can happen. Yes, that is which. Whatever I try can happen. Yes. আমি যেটাই চেষ্টা করব সেটা আমি করতে পারি। একজন উইচ যদি চায় একটা রাস্তার পাথরকে তুলেও সে একটা রেমেডি ওটাই ক্রিয়েট করতে পারে তার ইন্টেনশনের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে তার ইন্টেনশন খুব পিওর হতে হবে, তার ইনটিউশন খুব স্ট্রং হতে হবে এবং তার এনার্জিকে ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হতে হবে। অফকোর্স। খুব ভালো লাগলো। আমাকে আরেকটা কোশ্চেন তুমি অ্যান্সার দাও। তুমি কি মনে করো একজন উইচের সাথে কোভেন কতটা কানেক্টেড, বা একজন উইচের কোনো কোভেনে কানেক্টেড থাকাটা কতটা প্রয়োজন? একা কোনো উইচ কি তার পাথে চলতে পারে, প্রপারলি কাজ করতে পারে, নাকি তার কোনো কোভেনের সাথে কানেক্টেড থাকা ভীষণ প্রয়োজন? দেখো, কোভেন মানেটা সবার আগে আমাকে বলতে হবে। তাহলে কোভেন মানে হচ্ছে গ্রুপ অফ 13 witches together, right? 13 or more, but initially it's 13 witches, group of 13 witch coming together makes a coven. আমার মনে হয়, আমি নিজে কোভেনে থেকে কাজ করি, ঠিক আছে? আমার যেটা মনে হয় যে একজন স্ট্রং ওম্যান আর একজন স্ট্রং ওম্যানকে যখন সাপোর্ট করে, পাশে এসে দাঁড়ায়, তখন জোরটা আরও বেশি হয়। অফকোর্স, যেটা বলে যে একজন যে কাজ করতে পারে তার থেকে আরও বেশি পাওয়ারফুল হয় সেই কাজ যদি সেটা 10 জন বা 100 জন মিলে করে। অ্যাবসলিউটলি। আমাদের ওয়ে অফ লিভিংটা খুব ডিফারেন্ট হয়, সবার থেকে আলাদা হয়। আমাদের কথাবার্তা বা আমরা যে টপিক নিয়ে কথাবার্তা বলি, টু বি প্রিসাইজ, সেগুলো ভীষণ ডিফারেন্ট হয়। আমরাও কিন্তু নর্মাল লাইফ লিড করি, নাকি আমরা
অন্য রকম কিছু করছি বা কিছু, বাট ওই যে বললাম আমরা ম্যাজিক্যাল, আমরা একসাথে ঘুরি ফিরি বেড়াই, বাট যখন বেরোই আমাদের একটা ইন্টেনশনস থাকে, আমরা নেচারের ভীষণ ক্লোজ গিয়ে কাজ করি। আর আমার মনে হয় কোভেনের থেকে কাজ করা উইথ হাই প্রিস্টেস ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ দে উইল গাইড ইউ থ্রু আউট, নো ম্যাটার হোয়াট। অফকোর্স আমি চাই তুমি তোমার স্পিরিচুয়াল পাথে আরও বেশি এগিয়ে যাও, অনেক বেশি ম্যাজিক্যাল ওয়ার্ক করো, নিজেকে আরও বেশি পাওয়ারফুল করো। তুমি আমাকে এবার একটু এটা বলো, তুমি যে কোভেনে আছো সেই কোভেনে থেকে তুমি কতটা বেনিফিটেড হয়েছো, আমাকে যদি এটা একটু বলো। আমাকে নয় অ্যাকচুয়ালি, আমাকে অ্যাকচুয়ালি নয়, তুমি সকলকে বলো যে তুমি যে কোভেনে আছো তুমি নিজে কতটা বেনিফিটেড, তোমার লাইফের এক্সপিরিয়েন্স। দেখো আমি যে কোভেনে রয়েছি, দ্য পেন্টাগলস, আমি লাস্ট 1.5 বছর এখানে রয়েছি। I have seen my life getting changed, right? আমি কিছু জানতাম না যখন এসেছিলাম, জানতাম যে আমার মধ্যে একটা পাওয়ার আছে, ইনটিউশন পাওয়ার, সেটাকে কিভাবে কাজে লাগাবো, কিভাবে কি করবো আমি জানতাম না। আই হ্যাভ বিন গাইডেড থ্রু থিক অ্যান্ড। তুমি আগে থেকেই জানতে যে তোমার মধ্যে ইনটিউশন পাওয়ার আছে নাকি আফটার কামিং ইন দ্য কোভেন, আফটার জয়েনিং দ্য কোভেন তুমি জানতে পেরেছো, বা উইচক্রাফটের পাথে আসার পরে জানতে পেরেছো? ইনটিউশনটা আমি জানতাম আছে, বিকজ কিছু কিছু ক্ষেত্রে লাইফে হয়েছে ঘটনা, ইনটিউটিভ যে আমি সেটা জানতাম, বাট এটা যে অন্যভাবে কাজে লাগানো যায়, স্পিরিচুয়াল পাতে কাজে লাগানো যায়, বা স্পিরিচুয়াল পাতে একজন হিলার বা একজন উইচের জন্য একটা ইনটিউশনটা কতটা ইম্পর্টেন্ট সেটা জানতাম না। আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট। যখন আমি আসি কোভেনে, আমি যখন কোভেন জয়েন করি আজ থেকে 1.5 বছর আগে, যখন আমি বলি আমার হাই প্রিস্টেসদের যে এই ব্যাপার, আমি sometimes I feel like this, sometimes this happens or that happens, they started smiling at each other and they said me that, how important is this? You are born to be a witch. ইয়েস, উইচ এমন একটা পাথ, উইচক্রাফট এমন একটা পাথ যেটা হয় না কেউ এটা বলতে পারে যে আমি একজন ডক্টর হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, বাট এটা হয় না আমি একজন উইচ হব যদি না তুমি সেটা ডেস্টিনি তোমার জন্য ক্রিয়েট করে না রাখে। কারণ উইচ কেউ অ্যাক্সিডেন্টলি হয় না, কোইন্সিডেন্টলি হয় না, এটা বাই বর্ন। উইচেস আর অলওয়েজ বাই বর্ন। তো এটা ইউনিভার্সাল কানেকশন। খুব ভালো লাগলো তোমার সাথে আজকের এই এপিসোডটা করে। আমি আশা করি আমাদের দর্শকদেরও ভীষণ ভালো লাগবে, দর্শকরাও ভীষণ এনজয় করবে। তোমার জন্য সবসময় আমাদের ব্লেসিং রয়েছে। আমি চাই তুমি অনেক অনেক দূর এগিয়ে চলো, একজন সাকসেসফুল, পাওয়ারফুল, ম্যাজিক্যাল, বিউটিফুল উইচ হয়ে ওঠো, অনেক অনেক কাজ করো, এবং তোমার সাথে আরও পডকাস্ট আমি কিন্তু করতে চাই। তো আবারও চাইবো তুমি কখনো আসবে। খুব ভালো থাকো, ব্লেস ইউ। Thank you so much. আজকে শেলিনার সাথে আমার এপিসোড সত্যি আমাকে ভাবিয়ে দিল আমরা কোন জগতে বাস করছি, কোন সমাজে বাস করছি। আমরা যেখানে আমাদের সমাজ মাতৃ আরাধনা করে, সেখানেই আমাদের সমাজে 5 বছর, 11 বছর, 2 বছর, 10 বছর, 19 বছর, 25 বছর, 50 বছর, 60 বছর কেউ কোনো পুরুষের হাত থেকে ছাড়া পায় না। এই সমাজে কি আমরা চাই? হয়তো না। আমি অবাক হই ভেবে যে পুরুষ ধর্ষণে লিপ্ত হয় সেই পুরুষই হয়তো দুর্গাপূজায় অষ্টমীর অঞ্জলি দেয়। তার কাছে আমার প্রশ্ন, আপনি হয়তো লয়ের থেকে বেঁচে যাবেন, বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াবেন, নিজের কাছে, নিজের বিবেকের কাছে আপনারা বাঁচতে পারেন? আপনার এই অঞ্জলি মা দুর্গা কি নেন? একটু ভেবে দেখবেন। আপনি যাকে ধর্ষণ করেন, যে যোনিপথে আপনার লিঙ্গ প্রবেশ করিয়ে আপনি ধর্ষণে রত হন এবং মজা পান, আপনারও জন্ম কিন্তু কোনো নারীর যোনিপথ দিয়ে। একটু ভাববেন, পুরো পুরুষ জাতি আপনারা একটু ভাববেন। আজকে হয়তো এই এপিসোডটা আমাকে হয়তো বেশি এক্সাইটেড করে দিল, আমি হয়তো এই কথাগুলো বলছি কিন্তু না বলে পারলাম না। আপনাদের যদি আজকের এপিসোড ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
যদি আপনাদের জীবনেও যে কোনো রকম হরার কোনো ঘটনা বা যে কোনো রকমের ঘটনা আপনাদের যদি লাইফে থাকে, আমার সাথে যদি শেয়ার করতে চান, তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনি কোনো স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী এপিসোড সবার আগে যাতে আপনি দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে।